প্রধানমন্ত্রী প্রথমে জিজ্ঞেস করছি যে কেন বারণ করলেন, সেই লজিকগুলো তুমি যদি একটু বলো, এবং তার জন্য তোমাদের ইন্ডাস্ট্রিতে কি কি সমস্যা হচ্ছে সেটা একটু যদি বলো। ভারত কিছু জিনিসের উপর বিদেশের উপরে নির্ভর আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলল যে গোল্ডটাকেই কিনো না। একটা টাইমে কি ছিল, আমাদের দেশ যদি 100 টাকা এক্সপোর্ট করতো তাহলে 125 থেকে 150 টাকার ইম্পোর্ট করতো। আজকে যদি আমরা 100 টাকা এক্সপোর্ট করি, আমাদের আজকের দিনে 170 থেকে 200 টাকা আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। তাহলে আগামী দিনে এরকম হবে, আমাদের যেগুলো খুব জরুরতের জিনিস সেগুলো আমরা আর ইম্পোর্ট করতে পারবো না। গোল্ডের কি ম্যাক্সিমামটাই আমরা ইম্পোর্ট নির্ভর? 99%। আলমদা, একটা কথা আমাদের ছোটবেলায় মানুষ বলতো বা বড়রা বলতো, ভালো কাজ করলে বা ভালো পড়াশোনা করলে সোনা ছেলে। এবার সেটা তো একটা উপাধি ছিল, কিন্তু বাংলাতে যে কজন সোনা ছেলে আছে তার মধ্যে তুমি একজন, যে সোনা নিয়ে অনেক কিছু করতে পেরেছো। তো আমি তোমায় জিজ্ঞেস করবো যে এই সোনা নিয়ে তুমি এখন কেমন আছো? ভালো নেই, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হুম। কিছুদিন আগে বলেছে যে সোনা কিনো না, হুম। সোনা কিনতে বারণ করেছে। তো তাই আমি নয়, বাংলার প্রায় 40 থেকে 50 লক্ষ যারা জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আর্টিজান হুম। আছে, তারা কেউই ভালো নেই। তোমার কি মনে হয় যে প্রধানমন্ত্রী প্রথমে জিজ্ঞেস করছি যে কেন বারণ করলেন, সেই লজিকগুলো তুমি যদি একটু বলো, এবং তার জন্য তোমাদের ইন্ডাস্ট্রিতে কি কি সমস্যা হচ্ছে সেটা একটু যদি বলো। প্রধানমন্ত্রী যে অ্যানাউন্সমেন্টটা করেছে, আমার মনে হয়েছিল এটা আরও আগে হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু 5টা স্টেটে ইলেকশন ছিল, হুম। সেই জন্য অ্যানাউন্সমেন্টটা একটু ডিলে হয়ে গেছে। বাট এই অ্যানাউন্সমেন্টটা করার আগে একটু প্রিপারেশন, একটু প্ল্যানিং এবং যারা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট তাদের সঙ্গে পরামর্শ করে ইন্ডাস্ট্রি লিডারদের ওপিনিয়ন নিয়ে যদি অ্যানাউন্সমেন্টটা করতো তাহলে হয়তো ভালো হতো, তাহলে এই প্যানিকনেসটা হতো না। হুম। তো কেন আমাদের প্রধানমন্ত্রী বলল, এটার পিছনে যেতে হবে হুম। যে কারণটা কি। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারত কিছু জিনিসের উপর বিদেশের উপরে নির্ভর আছে। হুম। যেমন আমরা অয়েল অ্যান্ড গ্যাস, হুম। বিদেশের উপর আমরা নির্ভর, ম্যাক্সিমামটা আমাদের বিদেশ থেকে আনতে হয়। হুম। কনজিউমেবল গুডস মানে মোবাইল থেকে, টিভি থেকে, এগুলো আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। অনেক ব্র্যান্ডেড জিনিস আমরা বিদেশ থেকে আনাই। মেশিনারি আমরা অনেক বিদেশ থেকে আনাই। কুকিং অয়েল হুম। ম্যাক্সিমামটা আমাদের বিদেশ থেকে আসে। ফার্টিলাইজার ম্যাক্সিমাম আমাদের বিদেশ থেকে আসে। হুম। ডিফেন্স সামগ্রীটাও ম্যাক্সিমাম বিদেশ থেকে আসে। এগুলো কিন্তু আমাদের দেশে খুব বেশি নেই, কিংবা আমরা খুব একটা প্রডিউস করি না, সেজন্য আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। আর এগুলো কিন্তু আমাদের দেশের অ্যাসেনশিয়াল মানে জরুরত, হুম। এগুলো ছাড়া আমাদের দেশ চলবে না। আর কিছু জিনিস আছে যেগুলো নন এসেন্সিয়াল, যেমন গোল্ড, সিলভার এবং ডায়মন্ড। হুম। এইগুলো আমরা বিদেশ থেকে ম্যাক্সিমামটাই আনাই, কিন্তু এগুলো নন এসেন্সিয়াল, মানে এগুলো না হলেও কিন্তু আমাদের দেশ চলতে পারে। হুম। তো সেই জন্য আমরা এটাকে বলি নন এসেন্সিয়াল। এবারে এই এসেন্সিয়াল আর নন এসেন্সিয়ালের মধ্যে হঠাৎ কি এমন হয়ে গেল যে গোল্ডটাকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলল যে কিনো না। হুম। তার পিছনে কারণ হচ্ছে, আমরা যে ইন্ডিয়ান রিজার্ভ আছে, আমাদের ফরেন রিজার্ভ, হুম। সেটা কি ছিল, বিগত দিনে প্রায় 1 বছর থেকে 1.5 বছরের আমাদের ফরেন রিজার্ভ থাকতো। হুম। আজকে সেই ফরেন রিজার্ভটা এসে দাঁড়িয়েছে 8 থেকে 10 মাস, কমেছে। 40% to 50% কমে গেছে ফরেন রিজার্ভ। এবং একটা টাইমে কি ছিল, আমাদের দেশ যদি 100 টাকা এক্সপোর্ট করতো তাহলে 125 থেকে 150 টাকার ইম্পোর্ট করতো। হুম। তার মধ্যে একটা ফিজিক্যাল ডেফিসিট থাকতো, সেটা কি করতো, অন্য কোনোভাবে ফরেন রিজার্ভটা মেকআপ হয়ে যেত। আজকে যদি আমরা 100 টাকা এক্সপোর্ট করি, তাহলে আমাদের আজকের দিনে 170 থেকে 200 টাকা আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। তো এইরকমই যদি চলতে থাকে, ফিসকাল ডিভিসটা অনেকটা বেরিয়ে গেছে, এরকমই ডিভিসিটটা। যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে এরকম হবে যে আমাদের যেগুলো খুব জরুরতের জিনিস হুম।
সেগুলো আমরা আর ইম্পোর্ট করতে পারবো না। যেমন আমরা আশেপাশের কান্ট্রিকে দেখতে পাচ্ছি, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, সেখানে ক্রুড অয়েল তারা ইম্পোর্ট করতে পারছে না। সেখানে লোক লাইন ঘন্টার পর ঘন্টা লাইনে দিয়ে দাঁড়িয়ে আছে, তেল নেই, গাড়িতে তেল ভরার তেল নেই, হুম গ্যাস নেই, কিংবা ফার্টিলাইজার। যদি কালকে আমরা ফার্টিলাইজার না আনতে পারি তাহলে কি হবে? আমাদের দেশের এগ্রিকালচার বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের খাবো কি? হুম তো এই সব কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে যে আমরা গোল্ডটাকে কিছুদিনের জন্য ইম্পোর্ট বন্ধ করব। গোল্ডের কি ম্যাক্সিমামটাই আমরা ইম্পোর্ট নির্ভর? 99%। এগুলো আমরা কোন কোন দেশ থেকে মূলত ইম্পোর্ট করি? আমরা সুইজারল্যান্ড থেকে করি, হুম আফ্রিকান কান্ট্রি থেকে করি, গালফ কান্ট্রি থেকে করি। হুম এখান থেকে আমরা ম্যাক্সিমাম গোল্ডটাকে আমরা ইম্পোর্ট করি। হুম এবার আমি এইটা নিয়ে আসবো। ফার্স্ট আমি জিজ্ঞেস করে দেবো যে তোমাদের যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির যে ভূমিকাটা বা যে যে ধরনের কাজ সেটা সম্পর্কে তুমি একটু বলো। তারপর আমি এই যে শ্রমিক, এই যে সমস্যা, সেইগুলোতে আরেকবার আসছি। তো আমার নাম এস আলম। আহ, আমি পশ্চিম মেদিনীপুর দাসপুর থানায় গোপালপুর বলে একটা ছোট্ট গ্রাম আছে, এখানে আমার জন্ম। বাবা আমার মিল মজদুর ছিল। ছোটোবেলায় বম্বে চলে গিয়েছিলাম সোনার কাজ শিখতে। বম্বেতে ছিলাম প্রায় 10 বছর। ওখান থেকে 1997 আমি চেন্নাই চলে আসি। চেন্নাই 1999 আমি জুয়েলারি ইন্ডাস্ট্রির ব্যবসা শুরু করি। হুম আজকে ভারতবর্ষে প্রায় 33টা শহরে আমার ব্যবসা আছে। আমার কাছে প্রায় 1500 থেকে 2000 লোক ডাইরেক্ট ইনডাইরেক্টলি কাজ করছে। এবং আমার কোম্পানি যে অ্যাক্টিভিটিগুলো করছে তার মধ্যে একটা হলো গোল্ড জুয়েলারি অ্যান্ড চেনের আমরা লিডিং ম্যানুফ্যাকচারার। তার সঙ্গে হলমার্কিংয়ের আমরা লিডিং, ওল্ড গোল্ড রিফাইনারিতে আমরা লিডিং, গোল্ড টেস্টিংয়ে আমরা লিডিং। আমার কোম্পানির অনেকগুলো ব্র্যান্ড আছে, অরম চেন, প্রিন্স হলমার্কিং, নাকোডা হলমার্কিং, ইয়ন টঞ্চ, নাকোডা টঞ্চ। এছাড়া আরও অনেক কিছু আমরা করি জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। 5টা কোম্পানি এই সময় চালাচ্ছি। জিরো থেকে শুরু করেছি, কোনো সাপোর্ট ছিল না, করতে করতে আজকে এই জায়গায় এসে গেছি। ওকে, এবার তুমি আমাকে একটা কথা বলো। এই যে গোল্ডগুলো আসে, এই গোল্ডগুলোর আসার পর কি কি প্রসিডিওর হয়? যে মানে এই যখন সোনা বা গহনার দোকানে যায়, তার আগে কি কি প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়? দেখো, আমরা যখন গোল্ডগুলোকে ইম্পোর্ট করি, গোল্ড দুভাবে ইম্পোর্ট হয় ইন্ডিয়াতে। হুম একটা বুলিয়ন ফরম্যাটে, যেটা ব্যাঙ্কিংয়ে এবং নমিনেট এজেন্সি আছে তারা ইম্পোর্ট করে করে তারপরে তারা মার্কেটে মানে জুয়েলারি বিজনেসম্যানকে সেল করে। মানে এটা ব্যাংকস যারা আছে তারা করে। হ্যাঁ, ব্যাংক আছে, ব্যাংক ইম্পোর্ট করে। এবং কিছু কোম্পানি আছে যাদেরকে লাইসেন্স দেওয়া আছে ইম্পোর্ট করার জন্য, তারা ইম্পোর্ট করে হুম বিদেশ থেকে। এবং কিছু কোম্পানিকে এরকম লাইসেন্স দেওয়া আছে যে যারা ইন্ডিয়াতে রিফাইনারি করে রেখেছে, তারা কি করে বাইরে থেকে মাইনিং গোল্ডকে, যেটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে ডোরে বলি, সেই গোল্ডটাকে তারা ইম্পোর্ট করে করে এই দেশেতে রিফাইনারি করে করার পরে তারা জুয়েলারি বিজনেসম্যানকে বিক্রি আচ্ছা, করে। মানে আমাদের এখানেও রিফাইনারি আছে। হ্যাঁ, অনেক রিফাইনারি আছে আমাদের মানে দেশে। অনেকে রিফাইন গোল্ড নিয়ে আসে, আর অনেকে ওই নন রিফাইনারি মানে গোল্ডটা নিয়ে এসে কাঁচা এখানে যেগুলো খনিজ সম্পদ হিসেবে নিয়ে আসে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। এবার দেন এই যে পুরো সেক্টরটা রয়েছে, ধরো রিফাইনারি বলো বা বাকি যেগুলো বলো, এখানে মোটামুটি কত শ্রমিক অ্যাপ্রক্সিমেটলি মানুষ এখানে যুক্ত? দেখো, পুরো জুয়েলারি ইন্ডাস্ট্রিতে প্রায় আজকের দিনে ডাইরেক্ট যারা ইনভলভ আছে, যারা কাজ করছে, প্রায় 1 কোটি। এবং তাদের সঙ্গে ইনডাইরেক্টলি যারা আছে তা হুম প্রায় 3 থেকে 3 কোটি। তো আনুমানিক আমরা যদি ধরি, হুম 4 কোটি লোক জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্ট কানেক্টেড। তার মধ্যে শকিং জিনিস হচ্ছে যে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, যেই ইন্ডাস্ট্রি থেকে আমি বিলং করি, তাতে প্রায় 75 লাখ আর্টিজেন কিংবা ম্যানুফ্যাকচারার আছে। এই 75 লাখের মধ্যে 50 প্রায় 40 থেকে 50 লক্ষ বাঙালি স্বর্ণশিল্পী আছে। ওকে, অর্থাৎ বাঙালিরা বেশি এই ধরনের ফিল্ডে কাজ করে। দেখুন, পুরো জুয়েলারি ম্যানুফ্যাকচারিংটাই বাঙালি আর্টিজেন ডিপেন্ডেন্ট। কারণ বাঙালিরা খুব ভালো কারিগরি জানে,
তারা খুব ভালো আর্টিজেন, তারা ভালো জুয়েলারি মেকিং করতে পারে। হুম এবং ভারতবর্ষে যেখানেই যাবে কিংবা বিদেশেও যেখানে যাবে সেখানে বাঙালি আর্টিজেনকে তুমি পাবে। তো হুম তাই 40 থেকে 50 লক্ষ বাঙালি আর্টিজেন আছে, এবং এই 40-50 লক্ষর পিছনে যদি আমরা ধরি প্রায় 1 থেকে 1.5 কোটি তাদের পরিবার আছে। তো বাংলার প্রায় 1.5 থেকে 2 কোটি লোক জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কানেক্টেড আছে। হুম এবং পশ্চিমবঙ্গের প্রায় 10টা ডিস্ট্রিক্ট জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড, এবং তাদের ইকোনমিতে বড় ভূমিকা পালন করে এই জুয়েলারি ইন্ডাস্ট্রি। যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সব ডিস্ট্রিক্টগুলো যে আছে হুম এগুলোর রুরাল এরিয়া যদি যাও তুমি দেখবে ম্যাক্সিমাম এদের রুরাল ইকোনমিটা পুরো ডিপেন্ড করছে এই জুয়েলারি আর্টিস্টদের উপরে, অনেকটা ডিপেন্ড করে। এবং পশ্চিমবঙ্গের ইকোনমিতেও এই জুয়েলারি ইন্ডাস্ট্রি একটা বড় ভূমিকা পালন করে। হুম এবং আমি তোমাকে একটা শকিং ফ্যাক্ট বলবো হুম হুম যে এই যে 2026-এ ইলেকশন হলো, এতে বাঙালি স্বর্ণশিল্পীদের একটা বড় ভূমিকা ছিল এই কেন? সরকারকে আনাতে। এবং এই যে এত ভোট হলো পশ্চিমবঙ্গে, এই ভোটের পিছনে কিন্তু স্বর্ণশিল্পীর একটা বড় অবদান ছিল। কারণ এই যারা পরিযায়ী যারা আছে তার মধ্যে যারা স্বর্ণশিল্পীরা আছে তারা চাইছিল যে তারা ভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে ফিরবে, এই রাজ্যের পরিবেশ তারা পাল্টাতে চাইছিল, এই রাজ্যে তারা কাজ চাইছিল। তার জন্যেই তারা বিজেপিকে দলে দলে এসে ভোট দিয়েছে। সেই জন্যে বিজেপি গভর্নমেন্ট এত ভালো মেজরিটি নিয়ে এসেছে। কিন্তু শকিং ব্যাপার হলো যে তারা এখন নিজেদেরকে ঠোকা মেহসুস করছে। তারা মনে করছে যে তারা ঠকে গেছে। তারা তো অনেকেই বুঝতে পারছে না যে সিচুয়েশনটা কেন এরকম হলো। যেহেতু তারা ইন্টারন্যাশনাল খবর সবাই রাখেন না। তারা মনে করছে যে আমরা বিজেপি গভর্নমেন্টকে আনলাম, আর বিজেপি গভর্নমেন্টই আমাদের কাজে শেষ করে দিল, হুম তাদের জন্য আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এটা আমি আজকে আপনার মাধ্যমে ডিকোড করতে চাই যে আমাদের ইকোনমিক কন্ডিশনের জন্য হয়তো বিজেপি গভর্নমেন্টকে এই স্টেপটা নিতে হয়েছে। তবে হ্যাঁ, আমি আজকে যেহেতু আপনার মাধ্যমে বসেছি, আমি কিছু রাস্তা দিয়ে যাব যাতে কিছু রাস্তা বেরোয়।